আমি একেবারে নিয়ম ছাড়া, নিয়ম ভাঙা এমন একজন মানুষ। এই যে তোমার পরিবর্তন, একটা শারীরিক একটা ট্রান্সফরমেশন যে তোমার, আমার মাস চলতে 50,000 টাকা লাগে। যে কাজগুলো পুরুষের জন্য স্বাভাবিক, ঠিক সেই একই কাজগুলো নারীর জন্য অস্বাভাবিক এবং অপরাধ। সমস্যাটা লাইফস্টাইলে, পোশাকে না। ওই কাজটি করতে গিয়ে আমি জীবনে প্রথম দৌলতদিয়াতে যাই। আমি আসলে নারী হিসেবে বাড়তি কোনো সুবিধা চাই না। সূক্ষ্ম রাজনীতি আছে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা অস্থিরতা তৈরি করার জায়গা। একটা সময় তো পৃথিবী মাতৃতান্ত্রিক ছিল, কি বলবো, আমি ওই পুরুষতান্ত্রিকতার শিকার খুব বেশি হইনি। এবং আমি পুরোদমে একটা সাংস্কৃতিক পরিবারের একজন সদস্য। ওদের নাম নিতে গেলে আমার মনে হয় যে আমি না ওদের নামটাকে ব্যবহার করছি। গর্ভধারণ করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য কোনো পুরুষের উপর নির্ভর করতে হবে। যার সাথে আমি বসবাস করি, এক ঘরে বসত করি, সেই মানুষটা 100 কেজি ওজনেও আমাকে মনে করছে যে আমি সবচাইতে সুন্দর গঠনের মুখের মানুষ। 9% মেয়েকেও যদি রাস্তায় ওয়েস্টার্ন কাপড় পরে ঘুরতে দেখেন, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। উৎসব যখন আসে তখন ছুটির অবসরে একটা সুযোগ ঘটে আনন্দ নিয়ে সব কিছুকে দেখার। সাধারণ সময়ে জীবনের দৌড়ের কারণে সেটা আমরা পারি না। ঈদ হোক কিংবা পূজা, বৈশাখ, এসব উৎসব নারী, পুরুষ, সন্তান সবাই মিলে আমরা সেলিব্রেট করি। এই সেলিব্রেশনের জন্য ঘরে বাইরে কতগুলো বিষয়ে নারীর কি বাড়তি দায়িত্বও থাকে? মেয়েরা আসলে কিভাবে দেখে? তারা কি চায়? সমাজ কেন অনেক সময় বলে যে সব দোষ মেয়েদের? মেয়েদের পার্সপেক্টিভ নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের পোস্টকাস্টে। আপনাদের সাথে আছে আমি সাবিনা সাবি। আমার সাথে আজকে যিনি আছেন আপনাদের সবার পরিচিত মুখ, বিশেষ করে আমারও কিন্তু খুবই পছন্দের একজন মানুষ, অভিনয় শিল্পী রুনা খান। রুনা, তোমাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, ঈদ আয়োজনে। ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। যেটা বলছিলাম, তুমি আমার খুব পছন্দের একজন মানুষ, তুমি খুবই ভালো একজন অভিনয় শিল্পী, এবং সব কিছু বাইরে গিয়ে না তুমি একটা দারুণ, যে বলছিলাম না, মানুষ আমার দেখা দারুণ একজন। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি এত সুন্দর করে বললেন, আমার আসলে ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এত দারুণ করে বলার মতো কিছু আমি নই, একেবারেই নই। আপনি নিজে অনেক চমৎকার মানুষ বলে এত সুন্দর করে উপস্থাপন। একেবারেই না, তুমি আসলেই দারুণ একজন মানুষ। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, আজকে অনেক সময় নিয়ে আমরা আড্ডা দেব, কারণ মনের গহীনে ওই যে অনেক কথা জমে আছে, অনেক কিছু জানার আছে। উৎসবের কথা বলছিলাম, ঈদ আয়োজন সবকিছু, এই যে উৎসবে, সংকটে, দুঃখে মেয়েরা কি চায় না? মেয়েরা কি চায় এর উত্তর আসলে আমার মনে হয় এই প্রশ্নটা প্রতিটি মেয়েকেই করা উচিত। সে নিজে সবচাইতে ভালো উত্তর দিতে পারবে প্রতিজনে যে সে কি চায়। তবে আমি হয়তো আমারটা বলতে পারবো, আমি কি চাই। আমি একজন মানুষ হিসেবে আনন্দ নিয়ে, কারো কোনো ক্ষতি না করে নিজের জীবনটা যাপন করতে চাই, এবং আমি চাই আমার আশেপাশের প্রতিটি মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, সকলে নিজের জীবন আনন্দ নিয়ে যাপন করতে পারুক, সকলের স্বপ্ন পূরণ হোক। এটুকু আমি আমার জন্য এবং আমার আশেপাশের সকল মানুষের জন্য চাই, নারীদের জন্য, নারী বলতে আমি সকল মেয়ে যারা আছে, মেয়েদের যে চাওয়াটা, সেটা আসলে তোমার প্রত্যাশাটা এই জায়গাটাতে। এই যে আমরা কথা বলছিলাম যে মেয়েরা কি চায়, আসলে নারীরা কি চায়, এটা নিয়ে যখন কথা বলছি, আমরা না সবসময় একটা দেখি যে একটা মেয়ে এভাবে হাঁটলো কেন, হাঁটলে দোষ, বললে দোষ, চললে দোষ, সমস্যাটা আসলে কোথায়? আমি আসলে আপু শুধু আমার ধারণাটা বলতে পারবো। এমন হতেই পারে যে আমার ধারণার সাথে অন্য আর 5 জনের বা 10 জনের ধারণা মিলছে না। আমার মনে হয় সামাজিকভাবে এই সমস্যাটা সামাজিক সমস্যা। যেমন এই যে আপনি বলছিলেন যে মেয়েরা হাঁটলে দোষ, চললে দোষ, বললে দোষ,
আমি তো একটা পরিবারেও বসবাস করি। আমার পরিবারে কিন্তু আমার হাঁটা চলা বলা কোনো কিছু নিয়েই কেউ দোষ ধরে না, বা আমার কোনো আচরণ আমার পরিবারের কারোর কাছে দোষের না। তো হয়তো এমন পরিবার আরও অনেক আছে, কিন্তু সামাজিকভাবে আসলে আমরা নারীদেরকে একটা রকমের ছাঁচে দেখতে পছন্দ করি। এটা আমার মনে হয় সামাজিক সমস্যা, যতটা না পারিবারিক সমস্যা, তার চাইতে অনেক বেশি এটা সামাজিক সমস্যা নারীর দোষ ধরনের ক্ষেত্রে। আমরা তো বলি যে নারীর সমান অধিকার, ওই যে অধিকারের জায়গাটা, ডিগনিটির জায়গাটা, এটা তো প্রত্যেকের মনে রাখা উচিত, বা এই জায়গাটা আসলে সম্মান দেখানো একে অপরকে, এটা তো দুই পক্ষেরই থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই। এবং আমি একটা কথা বলি এবং খুব বিশ্বাস করি যে আমি আসলে নারী হিসেবে বাড়তি কোনো সুবিধা চাই না, একেবারেই আমি চাই না। আমার সারা জীবনের চর্চায় আমার নারী হিসেবে বাড়তি কোনো সুবিধা নেবার প্রয়োজন পড়েনি। আমার কাছে নারী পুরুষ দুজনেই মানুষ, শুধু বিপরীত লিঙ্গের মানুষ। এবং সমাজ আসলে নারী পুরুষ দুই শ্রেণীর মানুষের উপরই, মানুষের কর্মের যাপনের উপর ভর করেই সমাজ এগিয়ে চলে, পৃথিবী এগিয়ে চলে। হ্যাঁ, তো সেই জায়গাতে যেটা হয়েছে আসলে পুরো পৃথিবীতে, বা বিশেষ করে আমাদের সমাজে, আমরা যদি আমাদের সমাজ নিয়ে কথা বলি, তাহলে যে কাজগুলো পুরুষের জন্য স্বাভাবিক, ঠিক সেই একই কাজগুলো নারীর জন্য অস্বাভাবিক এবং অপরাধ। এই চর্চাগুলো থেকে আস্তে আস্তে আমাদের বেরোনোর চেষ্টা করতে হবে। হয়তো এক সময় হবে, আমি খুব আশাবাদী মানুষ। একটা জায়গায় আমি তোমাকে এখানে একটা প্রশ্ন তোমার কাছ থেকে আসলে জানতেই চাই, যে এই যে ধর্মের নামে, রাজনীতির নামে, মানে সব কিছুতেই সমাজের নামে নারীকে আটকে দেওয়ার একটা, ওই যে বারবার বলছি যে প্রতিবন্ধকতা তৈরি করার একটা বিষয়টি, এটা কিন্তু বাংলাদেশে হয় এমন কিছু না, তাই না? বাইরের দেশে, আধুনিক দেশগুলোতেও হচ্ছে অহরহ, কিন্তু মাত্রাটা বাংলাদেশে যেমন অনেক বেশি। মানে এই বিষয়টা নিয়ে আসলে তোমার কাছে জানতে চাই, এই যে এই মাত্রাটা সমতা আনা, বা এই জায়গাটা আসলে এই সমতা আনার চেষ্টায় আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, কাজ করতে হবে নারীদেরকেই। মানে আমার অধিকারটা, আপনার অধিকারটা আসলে আমাকে আপনাকেই আগে প্রতিষ্ঠা চাইতে হবে, নইলে সমাজ এসে দিয়ে যাবে না। এটা আমি বিশ্বাস করি। আর আপনি যেটা বলছিলেন যে ধর্ম বা রাজনীতি, সামাজিকতা, সকল দিক থেকেই, দেখুন সাবিনা আপা, আমি এভাবে দেখি যে প্রতিটি ধর্মেরই সার কথা কিন্তু একই, যে তুমি ভালো কাজগুলো করো, যেটা মানব জাতির জন্য, প্রাণীর জন্য কল্যাণকর, সেই কাজগুলো করো, চর্চা করো। যেগুলো অকল্যাণকর সেগুলো চর্চা করো না। তো এই যে করোনার ক্ষেত্রে আমাদের অনেক কিছু আছে, আমাদের অনেক নৈতিক চর্চা আছে, আমাদের পারিবারিক চর্চা আছে, যেমন গুরুজন, পরিবারে বড়দের সম্মান করা, বা অসৎ কাজ, নৈতিকতা, চুরি করা, দুর্নীতি না করা, ঘুষ না খাওয়া, অন্যকে অসম্মান না করা, পরচর্চা না করা, এই প্রতিটি বিষয়ে কিন্তু আমাদের ধর্মে স্পষ্ট করে বলা আছে। কিন্তু যেটা হয় যে আমাদের এখানে মানুষ অন্য সকল কিছু বাদ দিয়ে, মানে ধর্মটা আসলে একান্ত ব্যক্তিগত চর্চা, নিজের মনের প্রশান্তির জন্য এবং সৃষ্টিকর্তার সাথে, প্রকৃতির সাথে নিজের আত্মিক যোগ সাধনের জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজের যে মানে নিজের খারাপগুলোকে নিয়ন্ত্রণ করে নিজেকে ভালো পথে পরিচালনা করার জন্য মূলত ধর্মের আবির্ভাব। কিন্তু আমাদের দেশে তো আসলে ধর্মকে চালানো হয় নারীকে নিয়ন্ত্রণ করার জন্য। হ্যাঁ, মানে ওই যে নারীর চলা, নারীর বলা, নারীকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই মুশকিলগুলো থেকে তো আসলে আস্তে আস্তে মুশকিল আসান হবে, মুশকিল আসানের জন্য আমাদের অনেক দূর পথ আরো হাঁটতে হবে আপা। এবং এই হাঁটাটা তো সহসাই থামবে না, এটি একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, এবং তার সাথে সাথে আরো সেই প্রক্রিয়াটা আসলে সত্যিকার বেগবান করতে পারে মানুষের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং শিক্ষার চর্চা নিজের জীবনে,
যে আমি শুধু বইয়ে তো আমরা সবাই ভালো ভালো কথা বলেছি, আমাদের কোনো বই কি শিখিয়েছে চুরি করো, ঘুষ খাও, দুর্নীতি করো? কোনো বই তো শেখায়নি। কিন্তু আমাদের আশেপাশের মানুষজন তো এসব করছে, শিক্ষিত অশিক্ষিত নানা শ্রেণীর, মানে সুযোগে সবাই করছে। তো চর্চা, শিক্ষা এবং চর্চা। আর ধর্ম দিয়ে নারীকে মানে নিয়ন্ত্রণ করার আরেকটা ব্যাপার হচ্ছে, অশিক্ষা যত থাকবে তত ধর্মের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, যেগুলো আমরা এখন সহসাই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন, যে নানাজন নিজের মন মতো যা খুশি তাই বলে দিচ্ছেন। কিন্তু ধর্মগ্রন্থটা পড়লেই তো হয়, ওখানে কি মানে আছে? আমি যদি আসলে আমার নলেজের ডেপথনেসটা থাকে তাহলেই না আমি বুঝতে পারবো কোনটা ঠিক আমার জন্য, হ্যাঁ। এবং আসলে আরো একটা জিনিস, যে ধর্মগ্রন্থটা, আমি যদি আমাদের ধর্মগ্রন্থের কথা বলি, সেটি আরবি ভাষায় লেখা। তো এই ভাষাটা তো আমরা বুঝি না, না বুঝে 100 বার পড়াটার তো কোনো অর্থ হলো না। এখন তো বাংলায় অর্থ সহ পাওয়া যায়, 1 বার 2 বার 3 বার পড়লেই তো বুঝতে পারা যাচ্ছে। আমাকে তো আসলে ওই পাড়া মহল্লার বা যারা বয়ান দিচ্ছে তাদের উপর ভরসা করতে হবে না যে কি করা যাবে আর কি করা যাবে না, ওখানেই তো পরিষ্কার করে বলা আছে। আর নারীদের ক্ষেত্রে যদি আপনি বলেন, মানে আমি মনে করি আসলে বলাটা সহজ, কিন্তু আমাদের দেশের এখনো অনেক পরিবার এবং অনেক নারী আছেন যারা মানে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা বা সেই সুবিধাটা পান না। আজ আপনি সেই সুবিধাটা পেয়েছি বলে আমরা শিক্ষা নিয়ে এত কথা বলতে পারছি। এখন যে মেয়েটিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগটাই সে পরিবার থেকে পাচ্ছে না, সেই মেয়েটি কি করবে? তাহলে সে কি ওই অন্ধকারেই থেকে যাবে? না, মানে আমি মনে করি নারী মুক্তির প্রথম ধাপ হচ্ছে অর্থনৈতিক মুক্তি। তাতে সেই মেয়েটি যে কাজই, মানে শিক্ষা তো দরকার, যদি কোনো নারী শিক্ষার সুবিধাটা না পান, তিনি যে কোনো কাজ করুন, মানে যে কোনো কাজ, তিনি রান্না পারেন, রান্নাটাই করুন, রান্নাটা দিয়ে নিজে কিছু উপার্জন করুন। তিনি সেলাই পারেন, সেলাইটাই করুন, ওটা দিয়ে নিজে কিছু উপার্জন করুন। মানে অর্থনৈতিক মুক্তি হচ্ছে যে কোনো মানুষের মুক্তির প্রথম ধাপ, ওটা ছাড়া কোনো কিচ্ছু সম্ভব না। আত্মসম্মান, বেঁচে থাকা, নিজের অধিকার অর্জন, সকল কিছুর মূলে হচ্ছে অর্থনৈতিক। এটা আমি খুব শিক্ষা। রুনা, তুমি গ্রামে বড় হয়েছো, তারপর এই যে শহরের জীবন, নারীদের কথাগুলো বলছিলে যে তুমি অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, মানে দুই জায়গাটায় অপরচুনিটিগুলো বা বাধাগুলো কেমন দেখেছো আর কি? এখন কেমন দেখছো, আগে কেমন দেখেছো? তুমি খুব সহজেই জিনিসটাকে ফারাক করতে পারবে, তুমি পার্থক্যটা বোঝাতে পারবে? হ্যাঁ আপু, যেটা হয়েছে যে আমি জন্মেছি গ্রামে, আর আমি বড় হয়েছি একটা উপজেলা, থানা শহর, মফস্বল শহর। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা সরকারি চাকরি করতেন, আমরা 2 ভাই বোন। এই যে শিক্ষা যে এত 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 বড় ব্যাপার, এই বিষয়টাই আসলে আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। আমার বাবা এবং মা দুজনেই সারা জীবন মানে এই চর্চাটাই করেছেন যে আমরা একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমার বাবার চাওয়া ছিল যে আমার 2টো সন্তানকে আমি পড়াশোনা, এই দেশে যতটুকু শিক্ষা ব্যবস্থা আছে সেইটুকু অন্তত যাতে তারা সম্পন্ন করে, ছেলে মেয়ে দুজনেই। সেখানকার একটা বিষয় হচ্ছে যে আমি যেখানে বড় হয়েছি, আমার আশেপাশে পাড়া প্রতিবেশী বা আমার আত্মীয় স্বজন বহু সময় আমার বাবাকে এবং মাকে পরামর্শ দিয়েছেন যে মেয়ে পড়াশোনা করি কি হবে, বিয়ে দিয়ে দাও, বা মেয়েকে তো 2 দিন পরে বিয়ে দিয়ে দিতে হবে, মেয়ের পড়াশোনার পেছনে এত টাকা পয়সা খরচ করার দরকার কি? আমার ব্যাড ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা একদম আমার কাছের আত্মীয় স্বজনরাই করেছেন, এবং তারা যে এটা আমার বাবাকে কুপরামর্শ দেওয়ার জন্য করেছেন তাও না, তারা এটাই বিশ্বাস করেন, কারণ তারা নিজেরাও নিজেদের মেয়েদেরকে ওই 8-9 অবধি পড়িয়ে বা এসএসসি পরীক্ষার পরে বিয়ে দিয়ে দিয়েছেন। তারা এটাকেই ঠিক মনে করেন সেই অভিভাবকরা। কিন্তু আমার বাবা মা চেয়েছেন যে আমাদের ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করাবো। তো আমার বাবার কাছ থেকে আসলে আমি এই যে শিক্ষার ব্যাপারটা, এটা যে এত গুরুত্বপূর্ণ, সেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে আমাদের রাষ্ট্রীয় অনেক পৃষ্ঠপোষকতা কিন্তু আছে আপু। হ্যাঁ, আমি বারবার বলছিলাম সমাজ,
পরিবার এবং সমাজ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে বলতে আমি সারা জীবনে আমার পরিবারের টাকায় আমাকে পড়াশোনা করতে হয়নি। আমার এসএসসি পর্যন্ত আমি বৃত্তির টাকায় পড়াশোনা করেছি। তারপর আমি ইন্টারমিডিয়েট পড়েছি বদরুন্নেসায় সরকারি কলেজ। তারপর আমি অনার্স মাস্টার্স করেছি ইডেনে, সেটাও সরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এবং অত্যন্ত ইন্টারমিডিয়েট যখন আমি পড়েছি সেই সময় আমি বৃত্তি পেয়েছি, মানে ওই জেলা। তো যেটা হয়েছে যে এই বৃত্তিগুলো তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নারী শিক্ষার জন্য। এবং এখন পর্যন্ত আমি এটা বলছি, আমার এসএসসি মানে 98-এর কথা বলছি, যে সে সময়ই মেয়েদেরকে পড়াশোনার জন্য উপবৃত্তি, এবং উপবৃত্তি কিন্তু ক্লাসের প্রতিটি মেয়েকে দেওয়া হতো। এমন নয় যে শুধু যে কজন পড়াশোনায় ভালো তাদেরকে, প্রত্যেকটা মেয়েকে দেওয়া হতো। তো তাহলে আমার রাষ্ট্র তো আমার জন্য, বা আমি বলতে চাইছি দেশের সর্বস্তরের মেয়েদের জন্য চেষ্টা চালাচ্ছে। তাহলে এটা ফারাকটা কোথায় তৈরি হচ্ছে? ফারাকটা তৈরি হচ্ছে আমার বাবা বা আমার পরিবার যেমন চেয়েছিল যে আমার সন্তানদেরকে আমি শেষ পর্যন্ত পড়াশোনা করাবো, ওই স্কুলেই, যে স্কুল থেকে আমি পাশ করেছি সেই স্কুলেই আরও মানে 70%, 80% মেয়ের পরিবার তাদেরকে 9, 10-এ 7, 8-এ থাকতেই বিয়ে দিয়ে দিয়েছে। তাদের পড়াশোনা ড্রপ আউট, তারা ওখানেই ঝরে গেছে। তো ওই যে এই ঝরে যাওয়াটা রোধ করার জন্য তো আসলে পরিবার এবং সমাজকে দাঁড়াতে হবে, তাদেরই দায়িত্ব নিতে হবে এবং বুঝতে হবে। সত্যিই তাই, কারণ পরিবার যদি এটা আমি একেবারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম যে প্রচুর বাল্যবিবাহ কিন্তু প্রচুর আছে, ঝরে পড়ে যাওয়া। এবং আমি আমার সময়টা যে আমার হাই স্কুলটা আসলে 93 থেকে 98, সেটি আজ থেকে আজকে 2026 সাল, 28 বছর আগের গল্প করছি। 28 বছর আগে আমি হাই স্কুলে পড়েছি। আর এখনকার সময়েও আমি কয়েকদিন আগেই একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম বিএসআরএম এর, যে বিজ্ঞাপন চিত্রটির মূল বিষয়টাই হচ্ছে নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ। এবং সেই সময় আমি এই পরিসংখ্যানটা আমি খুব স্পষ্ট করে বলি যে এখন পর্যন্ত এই 2024-25 সালে এসেও বাংলাদেশের 51% নারী বাল্যবিবাহের শিকার। আপনি ভাবতে পারেন, খুবই অ্যালার্মিং এখনো আসলে। এবং তোমার কথাগুলো না আমি শুনছিলাম, মুগ্ধ হচ্ছিলাম। মানে সবাই মনে করে কি একজন অভিনয় শিল্পী তিনি শুধু অভিনয় করেন, তার নলেজের ডেপথনেসটা নিয়ে সবসময় একটা ডাউট থাকে। আজকে যারা তোমার কথাগুলো শুনছেন, আমার ধারণা মানে তাদেরও একটা পরিষ্কার ধারণা তৈরি হবে যে অভিনয়ের পাশাপাশি আমাদের যে মেয়েরা কাজ করছে যারা এই বিষয়গুলো নিয়ে, এই যে নলেজের ডেপথনেস, বিষয় সম্পর্কে জানা, নিজের জায়গাটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে কাজ করা, এগুলো আসলে সম্ভব এবং হচ্ছে। খুব ইন্সপায়ারিং একটা বিষয়। আমি আপা খুব বিশ্বাস করি যে মানে এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম সেই আলোচনাগুলো তো আসলে আমার জীবনের অভিজ্ঞতায় আমি যা দেখেছি আপনাকে আমি সেই তথ্যটা দিয়েছি। এবং জানার জন্য খুব যে অনেক কিছু করতে হয় এমনও না আপা। আমরা যদি প্রতিদিন পত্রিকার পাতাতে চোখ রাখি তাহলেই আসলে আমরা দেখতে পারি যে নারী শিক্ষা কতদূর, এগুলো দেখার এর জন্য খুব আলাদা করে যে বিশেষ সময় দিতে হয়, মানে চীনে যেতে হয় না, হ্যাঁ এরকম না। শিক্ষা গ্রহণের একটা পত্রিকা তো আমরা সকলেই রাখি, বা আমি পত্রিকা বাদই দিলাম, আমরা এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইলটা তো আমরা প্রত্যেকে স্ক্রল করি। আপনি যদি 5টা দেশের প্রথম সারির 5টা বা 10টা পত্রিকাকে আপনি ফলো দিয়ে রাখেন, সেখানেই তো আপনি খবরগুলো দেখতে পাচ্ছেন, আপনি তথ্যগুলো পেয়ে যাচ্ছেন। রুনা, বুলিং এর কথায় আসি, কারণ এটা আমাদের দেশের মেয়েরা তো হরহামেশাই হচ্ছে, তারপরে অভিনয় করতে আসলে তো এটার পরিমাণ আরও অনেক বেড়ে যাচ্ছে। ইদানিং তো আসলে মাত্রাতিরিক্ত, এটা কমেন্টের এসে গেলে কমেন্ট পড়া যায় না আসলে কোনো পোস্টের নিচে গিয়ে। তো এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখছো এটাকে? এটাও আপা আমার মনে হয় আমি যেমন আমার স্কুলের সময়টা বলছিলাম, বা আমরা যেখানে বড় হয়েছে, আপনি যদি ঢাকা শহরেও বড় হয়ে থাকেন, রাজধানী শহরেও বড় হয়ে থাকেন, তো হয় না যে আমরা যখন বড় হয়েছি সেই সময় সমাজে আশেপাশে বা রাস্তাঘাটে বিভিন্ন রকম মানুষ আমরা এক্সপেরিয়েন্স করি, যে একই দিন মানে আপনি রাস্তায় চলতে গেলে হয়তো ওই রাস্তার
হেল্পার বা হকার বা চলতি পথে কটু কথা বলে, বা পাড়াতে কিছু মানুষ আন্টি আঙ্কেল বা সবাই একটু অন্যের ব্যাপারে আগ্রহ, হ্যাঁ দেখেছিস অমুকের বাড়ির মেয়ে কি করলো, জানিস অমুকের বাড়ির ছেলে কি করলো। তো এই যে একটা সামাজিক চিত্র, এটা ছিল আমাদের সময়কার, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ছিল না, এটা ছিল আমাদের সামাজিক চিত্র। আমার ধারণা আপনি বুঝতে পারছেন আমি কি বলছি। ঠিক সেই চিত্রটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে, যেহেতু জীবনটাও ওখানে দেখতে পাওয়া যায়, আটকে গেছে ওই মাত্রাটা। আর এখানে আরেকটা ভীতিকর যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে যে আপনি যখন সামনাসামনি একটা মানুষকে একটা কথা বলবেন, তখন একটা ব্যাপার থাকে যে ওই মানুষটি ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, বা তুমি যে ভুল বলছো সেটুকু তিনজনে হয়তো এড়িয়ে যাবে, 4 নাম্বার ব্যক্তি হয়তো ঘুরে বলবে তুমি এটা কেন বললে, তুমি তো ভুল বললে। সোশ্যাল মিডিয়াতে তো সেই জায়গাটাও নেই। একটা আড়ালে, অন্ধকার কালো পর্দার আড়াল থেকে আমি একজনকে একটা কটু কথা বলে দিলাম, ও তো এসে আর আমাকে ধরতেও যাচ্ছে না, কিছু করতেও যাচ্ছে না। এটা একটা ওই যে কারণে এই মাত্রাগুলো বাড়ছে এবং আরো বাড়বে। এগুলো সবার অভিভাবক সবাই ওখানকার সমস্যাটা হচ্ছে যে আমাদের মাত্রা জ্ঞানটা নেই, যে আমরা কে কার কতটুকু নিয়ে কথা বলতে পারি। যেমন আমি যেহেতু একজন অভিনেত্রী, একজন পেশাদার অভিনেত্রী এবং মডেল, আমি কিন্তু আমার মাথায় থাকে যে অভিনেত্রী বা মডেল হিসেবে আমার সকল কাজ, যে কজন আমাকে চিনেন, আমাকে যদি দেশের 10 জন মানুষ চেনেন, 10 জনেরই ভালো লাগবে সেটা কখনোই হতে পারে না। হয়তো 5 জনের ভালো লাগবে, 5 জনের ভালো লাগবে না। তো যাদের ভালো না লাগে তারা তাদের ভালো না লাগাটা জানাতে পারেন। কাজের প্রশংসা, সমালোচনা, আলোচনা সমালোচনা, সেটা খুব সমালোচনাটা যেন গঠনমূলক হয়, সেটা খুবই দারুণ ব্যাপার এবং আমি সেটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে কি বলবো, যে ব্যক্তি আক্রমণ বা কটু কথা বা নিজের মন গড়া একটা কথা বলে দেয়া, সেগুলো সহসাই কমবে না আপা। এগুলো সামাজিক সোশ্যাল মিডিয়া কিন্তু একটা অস্থিরতা তৈরি করার জায়গা পুরো বিশ্বব্যাপী। এখানে যতটা না ঘটনা তার চাইতে অনেক বেশি রটনা, যতটা তথ্য তার চাইতে অনেক বেশি অপতথ্য। তো এটা কিন্তু এটা খুব এর নির্ভর করছে এর ব্যবহারের উপর, আমরা ব্যবহার কিভাবে করছি। তো ব্যবহার যেহেতু যে আবার ওখানে চলে আসবে শিক্ষা, মাত্রাবোধ, কোনটা বলা যায় কোনটা বলা যায় না, ওগুলোর যেহেতু আমাদের অভাব আছে, মুশকিল। এই মুশকিল বড়ই মুশকিল। এই যে নারী এটা করতে পারবে না, নারী এটা করলে দোষ, ওটা করলে দোষ, আমরা বলছিলাম একটু আগে। এই যে নারীকে এই পোশাকটা পরতে হবে, নারীকে এইভাবে চলতে হবে, এই যে স্ট্যান্ডার্ড একটা সেট করে দেওয়ার ক্ষেত্রে, এটাকে আসলে পুরুষতান্ত্রিক স্ট্যান্ডার্ড, মানে কিভাবে দেখছো এটাকে তুমি? একটা সময় তো পৃথিবী মাতৃতান্ত্রিক ছিল, সেই মাতৃতান্ত্রিক সমাজ থেকে যখন পৃথিবী পিতৃতান্ত্রিক হলো বা পুরুষতান্ত্রিক সমাজ তৈরি হলো, তখন গিয়ে তো আসলে মনে হয় যে পুরুষদের মূল বিষয় দাঁড়ালো নারীকে কিভাবে, নারীর পোশাক, নারীর চলন, নারীর বলন, নারীকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। অবশ্যই এর মধ্যে পুরুষতান্ত্রিকতার ব্যাপারটা আছে, তবে যেটা আমার কাছে ভীতিকর মনে হয় যে সমাজে চলতে চলতে যে এই যে পুরুষতান্ত্রিকতা আদতে একটি মানসিকতা, হ্যাঁ, আধিপত্য বিস্তার করার মানসিকতা, নিয়ন্ত্রণ করার মানসিকতা। সেই মানসিকতায় বসবাস করতে করতে আমরা বহু নারী নিজের অজান্তেই নারী দেহে, নারী মস্তিষ্কে পুরুষতান্ত্রিক ভাবনা বহন করি। যে কারণে আপনি দেখবেন যে নারীদেরকে হেনস্থা করার ক্ষেত্রে পোশাক বা নারীর শরীর, নারীর সাজসজ্জা, সে সমস্ত নিয়ে হেনস্থা করার ক্ষেত্রে যতটা না পুরুষ, তার চাইতে নারীরা আরো বেশি অগ্রণী ভূমিকায় চলে যায়। হ্যাঁ, এই যে আমরা নজরুলের কবিতা, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, মানে এটা কি আসলে পুরুষ বিশ্বাস করে নাকি একটা বলার মতো কথা? আমাদের সমাজে তো অবশ্যই শুধু বলার জন্য বলা। তবে আমি না আপা
এভাবে বলতে গেলে হয় কি, আমার জন্য একটু মুশকিল হয়ে যায়, কারণ আমি যে মানুষটা, ব্যক্তি মানুষটা, আমি আমার পরিবারে আমার বাবা, ভাই, আমার বর বা আমার খুব কাছের যারা বন্ধু, এমনকি আমার সহকর্মী যারা পুরুষ সহকর্মী, আমি পুরুষদের দ্বারা খুব বেশি নিয়ন্ত্রণের শিকার বা কি বলবো, আমি ওই পুরুষতান্ত্রিকতার শিকার খুব বেশি হইনি। বরং আজকে আমি যে মানুষটা, আমি যেভাবে ভাবতে পারি, যেভাবে বলি, যেভাবে চিন্তা করি, এর সকল কিছুর পেছনে আসলে আমার পরিবারের পুরুষদের ভূমিকা। শুরুতেই বলছিলাম যে আমার বাবা, তো এবং আমি পুরোদমে একটা সাংস্কৃতিক পরিবারের একজন সদস্য, এবং বাংলাদেশে খুব নাম করা, যেটা আমরা জানি, অনেকেই হয়তো জানেন। আমি আসলে ওদের কথা আমি একেবারেই বলতে চাই না এই কারণে যে আমি এত ক্ষুদ্র মানুষ ওদের তুলনায়, মানে আমার শ্বশুর বাড়ির পরিবারের তুলনায় আমি এত ক্ষুদ্র মানুষ যে এক সমুদ্র জলের মাঝে আমি এক আজলা জল। তো ওদের নাম নিতে গেলে আমার মনে হয় যে আমি না ওদের নামটাকে ব্যবহার করছি, বা মানে আমি আসলেই ওদের নাম নিতে চাই না একদম। আমি একটু বলি যে সঞ্জিতা খাতুন, শ্রদ্ধেয় সঞ্জিতা খাতুন, উনি আমার একেবারে, আমি শিক্ষক হিসাবে তাকে পেয়েছি, আমি গর্বিত। উনি আমার শিক্ষক ছিলেন, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, এবং আমার ধারণা ওনার যারা শিক্ষার্থী, ওনার সান্নিধ্য যারা পেয়েছেন, তারা সত্যি খুবই গর্ববোধ করেন। হ্যাঁ, মানে আমি আসলে তাদেরকে বরং আমি মানে ব্যক্তি মানুষ হিসেবে কথা প্রসঙ্গে একেবারেই আমার শ্বশুর বা আমার শ্বশুরবাড়ির পরিবার, তাদেরকে টানতে চাই না, কারণ আমি মনে করি যে এই মানুষগুলো একটা সময় আর আসলে ব্যক্তি মানুষ হিসেবে ছিলেন না, তারা সার্বজনীন হয়ে উঠেছিলেন, এবং তারা তাদের জীবন এবং যাপন মানব কল্যাণে, তারা যেটা বিশ্বাস করেন সেই বিশ্বাস, সেই আদর্শের উপর তারা জীবনটা যাপন করে গেছেন, এবং তারা যেটাকে মানবের জন্য কল্যাণকর মনে করেছেন সারা জীবন ধরে সেটার চর্চা করে গেছেন। তারা আসলে সকলের, তো সেই সকলের মধ্যে আমিও একজন। আমি আলাদা করে একেবারেই আসলে তাদের পরিবারের অংশদারিত্ব নিতে চাই না, কারণ আমি এত ক্ষুদ্র, আমি আবারও বলছি যে আমি এত ক্ষুদ্র, আমার তাদের নাম নিতে গেলে মনে হয় যে আমি কি আসলে তাদের নামের উপর ভর করতে চাইছি, ওটা আমি চাই না। নিজের পরিচয়ে আসলে অনেক বড় একজন অভিনয় শিল্পী, এবং আমাদের দেশের এই জায়গাটায় আপনি আপনার নিজ যোগ্যতায়, তোমার নিজ যোগ্যতায় কিন্তু দাঁড়িয়ে গেছো, আসলে এই জায়গাটা করে নিয়েছো তুমি। আমি তোমার কথা শুনে বারবারই এত আবেগপ্রবণ হচ্ছি, এত আপ্লুত হচ্ছি, এবং সঞ্জিদা খাতুন ম্যামের কথা আসায় আমি কিন্তু তোমাকে আপনি তুমি করে ফেলেছি। আচ্ছা, যাই হোক, আমরা যদি আরেকটা বিষয় একটু জানি তোমার কাছ থেকে, যে এই যে তোমার পরিবর্তন, একটা শারীরিক একটা ট্রান্সফরমেশন, যে তোমার অনেকখানি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসা, এটা মানে সুন্দর হওয়ার জন্য, মানে সৌন্দর্যের জন্য নাকি সুস্বাস্থ্যের জন্য, আসলে হেলদি থাকার জন্য, মানে কোনটার জন্য তুমি এই ডিসিশনটা নিয়েছো বা এই চেষ্টাটা তুমি করেছো? মানে যে কটা দিন বাঁচবো যাতে সুস্থভাবে বাঁচতে পারি, সেই ইচ্ছা থেকে এই চেষ্টা একেবারেই। হ্যাঁ, আর একদম মানে এছাড়া এর আগে পরে আর কোনো কথা নেই। আপনি যেটা বলছিলেন যে সৌন্দর্য, আমি আসলে আমার কাছে আমি একদম এটা বিশ্বাস করে বলছি সাবিনা আপা, মানুষের সৌন্দর্য আমার কাছে তার রং, উচ্চতায়, ওজনে, গঠনে, এসবে না। মানুষের সৌন্দর্য আমার কাছে তার চিন্তায় এবং তার চর্চায়। তিনি যা চিন্তা করছেন, যা মুখে বলছেন, সেটা ওটাই জীবনে চর্চা করছেন কিনা। মানুষের সৌন্দর্য আমার কাছে সঠতাহীনতায়, তো এগুলোতে আমার কাছে ওটা হচ্ছে শারীরিক সুস্থতার জন্য আমার চেষ্টা। মানে বাহ্যিক সৌন্দর্যটা আসলে খুব ম্যাটার করে না একটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য,
ভালো থাকার জন্য? আমার কাছে একদমই ম্যাটার করে না। আমার কাছে আসলে যেহেতু আমি শো বিজনেসে কাজ করি, হ্যাঁ, যে এখানে মানে এখানে তো একটা স্ট্যান্ডার্ড রুনার ঠিক করাই হয় যে সুন্দর হতে হবে, আমি তো লম্বা হতে হবে, চোখটা টানা টানা হতে হবে, নিয়ম নীতির বাইরে আপা। আমি তো জীবনে কোনো নিয়ম আমি একেবারে হচ্ছে নিয়ম ছাড়া, নিয়ম ভাঙা এমন একজন মানুষ। আমি শুধু নিজে যা বিশ্বাস করি আমি সেটা চর্চা করি। এই নিয়ম ভাঙতে গিয়ে নিশ্চয়ই তোমাকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, সামাজিক কথা তো, কিন্তু কথাতে আসলে আমার কিছু আসে যায় না। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে, তোমার প্রফেশনের ক্ষেত্রে তেমন কোনো কিছু ইমপ্যাক্ট পড়েনি? পড়েছে। কি ধরনের প্রফেশন? তো আমার একটা ওটাকেও আমি ওখানে তো অনেক কম্পিটিশন, আসলে হ্যাঁ কম্পিটিশন না, সেটাও আসলে আমার দেখার ভঙ্গিটা খুব ইতিবাচক বলতে যে আপনি যদি একটি নির্দিষ্ট মানে যেই উচ্চতায় যেই ওজনটা স্বাস্থ্যকর সেটাতে যদি আপনি থাকেন তাহলে আসলে আপনাকে অনেক রকম চরিত্রে ভাবা সহজ হয়। আর বিশেষ করে আমাদের দেশের মানুষেরা, যেমন একজন শ্রমিক বা যেই মহিলাটি খেটে খাওয়া মানুষ, বা একজন গৃহিণী যিনি সারাদিন কাজ করেন, তিনি কিন্তু সারাদিনের কাজটাই তার শরীরচর্চা, বা একজন পাথর শ্রমিক, বা আমি বলতে চাইছি যে যখন একজন অভিনেত্রী হিসেবে আমি অনেক ওজনের মানুষ হব, তখন আমাকে অনেক রকম চরিত্রে ভাবা সম্ভব হবে না। এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো কম্পিটিশনেরও কিছু নেই, আবার সুবিধারও কিছু নেই, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু যখন আপনার উচ্চতা অনুযায়ী আপনি একজন সঠিক ওজনের মানুষ হবেন, তখন আপনাকে অনেক রকম চরিত্রে ভাবতে সহজ হবে। যেমন একজন পুলিশ অফিসার, বা আমি বোঝাতে পেরেছি যে বিভিন্ন পেশাজীবী নারীরা বা শ্রমজীবী নারীরা কিন্তু একটি মেদহীন কাঠামোতে থাকেন, তারা তাদের কাজের কারণেই ওটা থাকেন, ঠিক আছে? তো যখন আমার কাঠামোটা তেমন হবে, বা আমাদের প্রান্তিক যে নারীরা যারা আসলে দুই বেলা ঠিক মতো মানে খেতে পায় না, বা আমাদের যে গার্মেন্টসের শ্রমিকরা যারা নিম্ন আয়ের মানুষ, একেবারেই কি বলবো সাধারণের মধ্যে কায়িক শ্রম যারা করে, তাদের শারীরিক গঠনটা কিন্তু এমনিতেই ফিট ওরা, বা আমাদের বাড়িতে যারা সহকারী হিসেবে কাজ করে। তো যখন আমি ফিট হব, তখন আমার অনেক রকম চরিত্রে আমাকে ভাবা সহজ হবে, যে কোনো অভিনেত্রীকেই। এইটাই হচ্ছে ব্যাপার। এছাড়া ওই যে ফরম্যাট যে বেঁধে দেওয়া হলো যে অভিনেত্রী মানেই তোমাকে এত 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 এমন 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 প্রধান চরিত্রে অভিনয় করতে গেলেই তোমাকে জিরো ফিগার হতে হবে, বা ওটা যদি আমি মেনে চলার মানুষই হতাম, মানে আমার সন্তান যখন জন্ম হয় তখন আমার বয়স 26, তো 27 বছর বয়স থেকে আমি 10 বছর অতিরিক্ত ওজনের ছিলাম, এবং সেই অতিরিক্ত ওজন যেন তেন না, মানে আমার ওজন ছিল, আমার উচ্চতা তো 5 ফুট 6 ইঞ্চি, আমার ওজন 90, 100, 105 এমন আপ ডাউন করতো। তো আমি যদি অমনি ক্যারিয়ার এর জন্য আমাকে জিরো ফিগার হতে হবে সেই ভাবনার মানুষ হতাম, এটা তো 1 বছরের মামলা, তো করে ফেলতেই পারতাম। আমি আসলে বাঁচার আনন্দে বাঁচা মানুষ তো আপা, আমি যেটা করতে ভালো লাগছে বা আমি যেটাতে ভালো আছি আমি ওইটাতে বাঁচবো, তারপরে আর যা হয় হবে, আমি আগে বাঁচবো। দারুণ দারুণ দর্শন, জীবনের দর্শনটা অনেক, জীবন বোধটা আসলে অনেক পরিষ্কার, যেটা আমি তোমার কথা শুনছিলাম আর ভাবছিলাম যে আমারও তো এত পরিষ্কার। তো যখন আমি আজকের পর থেকে চেষ্টা করব রুনা খানের মতো আমাকে একদম লজ্জা দেবেন না আপা, একদমই লজ্জা দেবেন না। যেটা হয় যে ওই আশেপাশের মানুষের অনেক কথা, অনেক কিছু আমার তেমন কেন গায়ে লাগে। আমি সেদিনই একটা জায়গায় বলছিলাম যে যখন আমার 100 কেজি ওজন, এই 2-3 দিন আগে এক জায়গায় বলেছি যে আমার বর একদিন আমাকে বলছিল কথা প্রসঙ্গে যে তোর চেহারাটা সিমেট্রিক্যাল। তো তখন আমি সিমেট্রিক্যাল টার্মটার অর্থ জানতাম না, তারপর আমি একটু পড়াশোনা করে দেখলাম যে সিমেট্রিক্যাল মানে হচ্ছে আনুপাতিকভাবে যেই চেহারাগুলোর গঠন সবচাইতে সঠিক অনুপাতে সেই মুখ ফেসগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল ফেস। তো ওই যে আবারও বলবো, পরিবার আমার যে মানুষটা আমার পার্টনার, যার সাথে আমি বসবাস করি, এক ঘরে বসত করি, সেই মানুষটা 100 কেজি ওজনেও আমাকে মনে করছে যে আমি
মানে সবচাইতে সুন্দর গঠনের মুখের মানুষ, আমার তো ওই সমাজের বুলিতে কিছু আসে যায় না। তার মানে পারস্পরিক যে মানে পরিবারের মধ্যে পারস্পরিক মর্যাদা, সম্মানবোধ, এই জিনিসগুলো আসলে খুব জরুরি। পরিবার থেকে আসতে হবে। আমার জন্য তো আমি সবসময় আমি আসলে কিভাবে আমার ভীষণ কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি, আমার আশেপাশের মানুষজনের প্রতি এবং আমার পরিবারের প্রতি। আমি আবারও বলবো, আজকে আমি যে মানুষটা এই মানুষটা এভাবে ভাবে, এভাবে বলে, এর কারণ হচ্ছে এর পরিবার, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার বর, আমার বরের পরিবার, তাদের সেই মানুষেরা। বা আমাকে যদি দেখে মনে হয় যে আমার আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা এই মানুষজনগুলোর কারণে। সব মেয়ের পক্ষে কিন্তু এই ধরনের যে পারিবারিক যেই সহমর্মিতা, সম্মানবোধ বা বোঝার বিষয়টা, এগুলো হয় না। তো সেই মেয়েগুলো আসলে মানসিকভাবে নিজেদেরকে শক্ত রাখবে কি করে, একটু মানে তোমার কি মনে হয়? সেটার জন্য কারণ তাদেরকে তো সার্ভাইভ করতে হবে, অবশ্যই তাদের জন্য তো জগৎটা আরো অনেক বেশি কঠিন। এই জন্য শুরুতে আমি বললাম যে আমি ব্লেসড, আমার মতো এমন পারিবারিক পরিবেশ তো অন্য আর হয়তো আমার আশেপাশে আরো 10 জন পাচ্ছে না। তো তাদের জন্য দিন শেষে দেখা যাচ্ছে যে তারা আত্মহননের মতন কাজ করছে। সেসব তো খুব একটা জিনিস হতে পারে আপা, আস্তে আস্তে সচেতনতা, মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা, এবং মানসিক, যেমন আমাদের এখানে আসলে সাইকিয়াট্রিস্ট বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলেই তো একটা ধরে নেওয়া হয় যে পাগল বোধ হয়, পাগলের চিকিৎসা। হ্যাঁ, আমি নিজে বলতেই চাই না। আমি নিজে কিন্তু আপা আমার ইন্টারমিডিয়েটে আমার সাইকোলজি ছিল। আচ্ছা, আমি অল্প বিস্তর একটু পড়াশোনা করেছি, এবং তারপর এই যে এত কিছু আপনি আমি এর মধ্যেও আমি নিজে একবার সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি, আমার বর আমাকে নিয়ে গিয়েছে। আমার একটা জিনিস নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার বর আমাকে বলল যে ঠিক আছে চল সাইকিয়াট্রিস্টের কাছে, চল কথা বল, দেখ যদি আরাম হয়। তো আমি তাদেরকে এটুকু বলতে পারি যে যদি মানসিক অসুবিধা হয় প্রফেশনাল হেল্প নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা একটা জ্বর হলে বা মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে তো আমরা ওষুধ খাই। তো মনেরও ব্যথা হলে, মনেরও রোগ হলে মনেরও ওষুধ দরকার আছে। মনের ওষুধ আসলে সবচাইতে বেশি হচ্ছে কথা বলতে, কাউন্সিলিং, কথা, আমি কি অসুবিধা হচ্ছে সেটা বলতে পারা। এবং কাউন্সিলর কিন্তু কখনো কোনো কিছুর সমাধান দিয়ে দেয় না, হয়তো অনেকগুলো জানালা খুলে দেয় যে তুমি এভাবে ভাবছো, দেখো এভাবেও হয়তো ভাবা যেতে পারে। হ্যাঁ, বা এই শুধু দেখার ভঙ্গিগুলো বদলে দেয়। তো সেটা একটা ব্যাপার হতে পারে। খুব কাছের বন্ধু বান্ধব, আমার যেমন, আমি একটা খুব মজা করে কথা বলি যে আমার জীবন চলে একেবারে আমার হাতের আঙুলে। হ্যাঁ, যে ধরেন জীবন চলার জন্য কি কি লাগে, জীবন চলার জন্য অর্থ, আমার মাস চলতে 50,000 টাকা লাগে, আমার এক হাতের আঙুলে সেটা আমি গুনে শেষ করতে পারি। আর আমার জীবনে মানুষ লাগে 10 জন, এক হাতে আমার পরিবার 5 জন মানুষ, একদম আমার বাবা মা ভাই, আমার মেয়ের বাবা, আর এক হাতে আমার বন্ধুরা। সে বন্ধুদের মধ্যে 4 জন নারী, 1 জন পুরুষ। বন্ধু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অনেক হতে হবে তা না, মানে 100 জন 50 জন ভালো মনের ভালো কিছু, মানে যে মানুষটার কাছে আপনি আসলে আপনার সংকটে ওই মানুষটা ওই পরামর্শই দেবে, ওই সংকটে তিনি পড়লে যেটা করতো, এরকম আর কিচ্ছু না। হ্যাঁ, এরকম 2-1 জন বন্ধু আর পরিবার যদি পাশে থাকে তাহলে তো আসলে সে আকাশে উঠতে থাকে, মানে আমি যেমন উড়ি আর কি। আর আরেকটা যেটা তুমি মানে প্রথমেই বলছিলে, আমাদের কথায় কথায় আসছিল যে আসলে নিজেকে যে আর্থিকভাবে স্বাবলম্বী করা আর এবং এডুকেশন, এটা আসলে প্রপারলি যদি এডুকেশনটার সুবিধা হচ্ছে কি আপা, এডুকেশনটা হলে ওর সাথে সাথে অর্থ অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, মানে আবার এমনও তো হয় যে আমি পড়াশোনা করছি, তারপরে আসলে বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, আর সংসার নিয়ে থাকতেই বেশি পছন্দ করছি, আমার পরিবার আমার প্রায়োরিটি আগে, আমি কাজ করতে চাচ্ছি না। আমি কিন্তু এমনও দেখেছি আপা, আমিও দেখেছি, অল্প বিস্তর যে দেখিনি তা তো নয়, তবে যেটা হয় ওখানেও আসলে একটা
সূক্ষ্ম রাজনীতি আছে। কি ধরনের? মানে আসলে কি একদম আপনি খুব মানে সেই মেয়েটার খুব কাছে গিয়ে একেবারে মনের ভেতরে পাশে বসে জিজ্ঞেস করে আলোচনা করে দেখবেন তো যে সে কি আসলে ওটা চায় কিনা। দেখবেন পারিপার্শ্বিকতা যে তার সন্তানদের জন্য অপশন হয় বরকে কাজ ছাড়তে হবে নয় মেয়েটিকে ছাড়তে হবে, তখন আসলে মেয়েটি স্যাক্রিফাইস করছে সন্তানদের জন্য। সন্তানের মানুষ হওয়ার জন্য বর তো কাজ ছেড়ে বসে থাকবে না, আমাদের সমাজে যেটা হয়, কিন্তু মেয়েটি কাজ আবার সময় রুনা বলা হয় না অনেক সময় যে তোমার রান্না খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো। হ্যাঁ, তো তারপর মানে ইমোশনাল যে ব্ল্যাকমেলিং, তো এই সমস্ত অনেক কিছু বিষয় আছে। আর একটা সময় গিয়ে আমাদের মেয়েদের ওই যে ভালো মেয়ে মানে সমাজের দৃষ্টিতে ভালো মেয়ে মানে কি, সমাজের দৃষ্টিতে ভালো মেয়ে মানে হচ্ছে তুমি আত্মত্যাগী মা হবে, ওটা হচ্ছে সব এই একটা মাত্র রূপ, এছাড়া সমাজে আর কোনো ভালো মেয়ের রূপ নেই। তোমার কোনো স্বপ্ন থাকবে না, তোমার কোনো চাওয়া থাকবে না, তুমি স্বামী, সন্তান, শ্বশুর বাড়ি, ঘর সংসার, ইভেন বাবা মার বাড়ি, সবার জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দেবে। হ্যাঁ, ওটা করেই যদি কোনো মেয়ে ভালো থাকতে চায় থাকতে পারে, কিন্তু আমার সন্দেহ আছে আদৌ সেটা দিন শেষে একটা সময় আমি সন্দিহান। ওটা শূন্যতা, এক ধরনের শূন্যতা তৈরি হয় আসলে মেয়েদের মধ্যে, কারণ আফটার 40 নানান ধরনের ফিজিক্যাল আরেকটা জিনিস আপা, সেটা হচ্ছে যে এই এটাও কেন মেয়েদেরকে আসলে এই যে অ্যাওয়ার্ড, বিশাল অ্যাওয়ার্ড, তুমি ভালো মেয়ে, তুমি ভালো মা, তুমি ভালো স্ত্রী, তুমি মানে যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, আমরা একটু আগে কথা বলছিলাম, এগুলোর এই অ্যাওয়ার্ডগুলো না দিলে, এগুলোকে যদি আমরা ভালোর প্রতীক হিসেবে সমাজে প্রতিষ্ঠা না করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনাকে সন্তান পালনে স্বামী স্ত্রীতে পার্টনারশিপে যেতে হবে, স্বামীটির কাজ বেড়ে গেল। আপনাকে বাবা মার দায়িত্ব পালনে, শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালনে, বা মানে মেয়ের বাবা মা, ছেলের বাবা মা, স্বামী স্ত্রীকে পার্টনারশিপে যেতে হবে, ওখানেও তো ছেলেটির দায়িত্ব, কাজ বেড়ে গেল। আর একজন কর্মজীবী নারীকে কি করতে হয়? অফিসের কাজটাও বা তার কর্মক্ষেত্রের কাজটাও করতে হয়, সংসারের কাজও বেশিরভাগই সেই মেয়েটিকেই পালন করতে হয়। কিন্তু মেয়েরা, আমাদের প্রচুর মেয়েরা নিজে কর্মজীবী, শিক্ষিত কর্মজীবী হলেই শুধু হবে না, শিক্ষিত কর্মজীবী নারীর সাথে বসবাস করার জন্য উপযোগী শিক্ষিত কর্মজীবী পুরুষও হতে হবে। কারণ আমি যখন 8 ঘন্টা বাইরে কাজ করব, আমার স্বামী যদি আশা করে যে যেই নারী 24 ঘন্টা ঘরে থাকেন, তিনি যেভাবে ঘর সংসারের দেখভাল করতে পারছেন, আমিও সেভাবে করতে পারবো, ওটা যদি সে আশা করে তাহলে তো হবে না। তখন তাকে তো আসলে ওই পার্টনারশিপে যেতে হবে যে ঘর সংসার পরিবার তার দায়িত্ব পুরুষটিকেও নিতে হবে, মানে দুজনে মিলে সুন্দর করে একটা সংসার। আমার সংসারটা তো তাই দুজনারই, দুজন, এটা বুঝতে হবে দিন শেষে যে এটা আসলে আমাদের দুজনের, এবং দুজনকেই আসলে মিলেমিশে এটাকে ভাগাভাগি করে নিয়ে যত সুন্দর করে তোলা যায়। মানে এটা ওই যে পুরুষদের কাজ বেড়ে যাবে, তো এই জন্যই ভালো নারী পুরস্কার আরো চলবে, আরো বহুদিন চলবে। নিজেদের কাজ থেকে বাঁচার জন্য, দায়িত্ব থেকে বাঁচার জন্য ভালো নারী আপনি দিন না, একটা পুরুষকে 2 বছর সন্তান পালন করতে দিন, পেটে রাখতে হবে না। আমি যেভাবে ভাবি আপা, আমার ভাবনার সাথে আমি জানি যে এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তো ধরেন 1 কোটি মানুষও আমার ভাবনার সাথে, আমার মাথাটা অনেক আগানো, যেহেতু আমার মাথাটা আগানো, আপনি কিচ্ছুর জন্য নির্ভরশীল নন। কোনো নারী পৃথিবীর কোনো পুরুষের উপর কিচ্ছুর জন্য নির্ভরশীল নয়, কোনো পুরুষও নয়। আপনার যদি অর্থ থাকে, আপনি স্পার্মও কিনতে পাবেন, বাংলাদেশেও পাওয়া যায়। আপনাকে গর্ভধারণ করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য কোনো পুরুষের উপর নির্ভর করতে হবে না, কোনো পুরুষকেও হবে না। তার যদি অর্থ থাকে, সে ওভারি ভাড়া করতে পারবে, ঠিক আছে? তাহলে পরিবারটা কি? আপনার অর্থ থাকলে আপনি সন্তানের জন্য পুরুষের উপর নির্ভরশীল না, পুরুষও নারীর উপর নির্ভরশীল না। এই সত্যটা যখন কোনো মেয়ে জেনে যাবে, হ্যাঁ, তাহলে আসলে সংসারের অর্থটা কি? তাহলে সংসারের অর্থটা হচ্ছে মূলত মানসিক শান্তি। একজন আত্মনির্ভরশীল মেয়ের কাছে সংসার মানে হচ্ছে মানসিক শান্তি। সেই মানসিক শান্তি যদি কোনো পুরুষ না দিতে পারে,
তো তো ওদের তো অনেক দায়িত্ব বেড়ে যাবে। মেয়েরা অনেক এগিয়েছে, আমাদের সমাজে মেয়েরা অনেক হ্যাঁ, এগিয়েছে। অনেক এগিয়েছে, আসলেই অনেক এগিয়েছে। মেয়েরা এবং অনেক আমি ভালো আমি যে ভাবনাটার করছে। কথা বললাম, এরকম করে ভাবার মানুষ আমার সমাজে আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে। আমাদের চারপাশেই আসলে আছে। আমরা ঘুরে ফিরে দেখতে পাই আসলে এগুলো। শিক্ষিত, আসলে আত্মনির্ভরশীল। আমরা যা বলি বা করি সেটা আসলে আমাদের চারপাশের অভিজ্ঞতাগুলো থেকেই হ্যাঁ, কিন্তু নেয়া। শিক্ষিত আত্মনির্ভরশীল মেয়ের সাথে চলার জন্য পুরুষদেরকে উপযোগী হতে হবে। উপযোগী হতে হবে। সেই জায়গাটায় হয়তো এক জায়গায় ওদের মনে কোথাও একটা ভয় থেকে যায়, ইনসিকিউর ফিল করে, এবং সেখান থেকে আসলে এই সেইরকম বিষয়গুলো ঘটে। আমার আপনার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ের সাথে চলার উপযোগী বলেই তো আমাদের পার্টনাররা চলতে পারছে। কিন্তু ওই যে আমি বারবার বলছি, সমাজের ভয় যে তাহলে তো আসলে একটা মেয়েকে সারা জীবন গৃহকর্মের জন্য নিযুক্ত করার প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে যদি মেয়েদের মাথা খুলে যায়। এইটা হচ্ছে সমাজের ভয়, এটাই একটা রাজনীতি। এটাই এই যে মানে পোশাকেরও আমাদের এই অঞ্চলের মানুষের তো পোশাক আছে। পোশাক বলতে নারী এবং পুরুষ। আমরা যদি একটু ইতিহাসের পেছন দিকে যাই, আমাদের পুরুষদের পোশাক লুঙ্গি, গামছা, যারা মাঠে ঘাটে কাজ করে, অফিস আদালতে যারা কাজ করতো তারা পাঞ্জাবি, মানে শার্ট। এই যে শার্ট, ওয়েস্টার্ন কাপড়, আমাদের দেশের 95% ছেলে ওয়েস্টার্ন কাপড় পরে রাস্তাঘাটে ঘুরছে, কারণ এটা স্বাভাবিক, এটা আমরা গ্রহণ করে নিয়েছি। কিন্তু আপনি 95% তো দূরের কথা, আপনি 9% মেয়েকেও যদি রাস্তায় ওয়েস্টার্ন কাপড় পরে ঘুরতে দেখেন, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। আপনি বুঝতে পারছেন রাজনীতিগুলো কিভাবে, কেন? অথচ বাঙালিদের পোশাক কী ছিল? বাঙালি নারীদের পোশাক ছিল শাড়ি। হ্যাঁ, তো এই শাড়ি থেকে আমরা যে মধ্যপ্রাচ্যের পোশাক তো বাঙালি নারীদের সংস্কৃতি নয়, ওটা মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি তো নয়। বা ওয়েস্টার্ন পোশাক হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি। তো পাশ্চাত্যের পোশাক, সংস্কৃতির পোশাক আমাদের এখানে আসলে কেন পুরুষ এত ভরকে যায় জানেন? আসলে সমস্যাটা পোশাকে না, সমস্যাটা লাইফস্টাইলে। মধ্যপ্রাচ্যের নারীদের জীবনের সাথে ওই এক নারী সারা জীবন ঘরে থাকছে, অথবা এক পুরুষ 4 জন করে নারীকে বিবাহ সূত্রে ঘরে রাখতে পারবেন, ওই আদল। সন্তান জন্ম দেবে, সন্তান পালন করবে, এই হচ্ছে মধ্যপ্রাচ্য নারীর সাথে পোশাকের সাথে ওদের জীবনযাপন। আর পাশ্চাত্যের পোশাকের সাথে নারীর জীবনযাপনটা কি? তোমাকে পার্টনারশিপে যেতে হবে, উপার্জনের সমান, সন্তান পালনের সমান, গৃহকর্মে সমান কাজ করতে হবে তোমাকে, এবং এবং যখন বিচ্ছেদ হবে সেখানেও সমান। সমস্যাটা লাইফস্টাইলে, পোশাকে না। ভয়টা ওখানে। এখানেও এক ধরনের রাজনীতি। অবশ্যই তুমি যেহেতু বলছিলে একেবারে তোমার নিজস্ব মতামতগুলো, তোমার যে ধ্যান ধারণা, তুমি যেটা বিশ্বাস করো সেটা থেকেই কথা বলছিলে, এবং আমরা যেটা বিশ্বাস করি সেটা থেকেই কিন্তু আমরা কথা বলি। হ্যাঁ, যেমন আমাদের কি হয়, নারীদের পোশাক নিয়ে যখন নারীরা, পোশাকের সাথে সংস্কৃতি, যখন একটা বাঙালি নারী শাড়ি ছেড়ে মানে হিজাব বোরখা পরে, তখন কিন্তু পুরুষরা বা পুরুষতান্ত্রিক নারীরা এরকম হামলে পড়ে না যতটা হামলে পড়ে যখন একটা নারী ওয়েস্টার্ন কাপড় পরে, যখন একটা নারী গাউন পরে, স্কার্ট পরে, মিনি স্কার্ট পরে, তখন হামলে পড়ে। কেন? কারণ আদতে পোশাকের চাইতে সমস্যাটা হচ্ছে ওই পোশাকের সাথে জড়িত যে জীবনযাপন, সেই জায়গাটা, ওটাও যদি চলে আসে তাহলে তো সর্বনাশ। আচ্ছা, এখন আমরা তোমার একটু কাজের জায়গাটায় আসি। তুমি তো ওটিটি, মুভি, মানে বিভিন্ন জায়গায় নাটক কাজ করেছো এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছো। মানে কোন চরিত্রটা করতে গিয়ে তোমার মনে হয়েছে যে মানে তাদের জীবন যে এত কষ্টের, মানে তাদের কতটা বেদনার হতে পারে? নীলপদ্ম। আচ্ছা, একটি মাত্র কাজ। আমি নিজে ওই যে মানে আমি আসলে বাংলাদেশের সব রকম মানুষের জীবন দেখেছি। আমি গ্রামের জীবন, ছোট শহরের জীবন, রাজধানী, বড় শহরের জীবন, সব রকম মানুষের জীবন যাপন দেখেছি। নীলপদ্ম যে সিনেমাটির কথা বললাম, সেই সিনেমাটি একজন যৌনকর্মীর জীবনের উপর নির্মিত। মানে আমি যে চরিত্রে অভিনয় করেছি তার নাম নীলা। নীলাকেই নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে নাম ভূমিকায়।
তো ওই কাজটি করতে গিয়ে আমি জীবনে প্রথম দৌলতদিয়াতে যাই শুটিং করতে। তার আগ পর্যন্ত আসলে ওই যে একটা ভাষা ধারণা, হ্যাঁ, বই পড়ে বা সিনেমা পত্রিকা দেখে, পড়ে বা পত্রিকা জেনে। পড়ে বা ভাষা ধারণা, এই কাজটা করতে গিয়ে আপা আমি ওখান যৌনকর্মীদের জীবনের, বিশেষ করে ওই পাড়াটার মেয়েদের জীবনের অনেক তথ্য আমি পেয়েছি, যেই তথ্যগুলো এমন, আদতে ওখানে বেশিরভাগ নারী, কিছু নারী আছে যে মাও এই পেশায় ছিল, সে মার ঘরে জন্ম সন্তানের, সে ওই পেশায় নিযুক্ত হয়েছে। আদতে বেশিরভাগ নারী ওখানে যায় বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়ে, হিউম্যান ট্রাফিকিং, চুরি করে নিয়ে বিক্রি করে দেয়া, প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে বিক্রি করে দেয়া, হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে, এরকম গল্প আছে। সবচাইতে বিশেষ লেগেছে আমার কাছে যে ব্যাপারটা, যে বহু মেয়ে ওই জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং বেরিয়ে আসার চেষ্টাও কেমন, যে হয়তো কোনো কাস্টমার, তার সাথেই তার আসলে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে, বিয়ে করে ওখান থেকে বেরিয়ে সংসার করার চেষ্টা করে, বা বাইরে এসে অন্য কোনো কাজ, গার্মেন্টসে বা অন্য কোনো কাজ, একটা ছোট চাকরি, এই চেষ্টাগুলো বহু মেয়ে করে। কিন্তু যখন জেনে যায় যে, এবং ওই পাড়া থেকেও কিন্তু কোনো বিধিনিষেধ নেই যে তুমি বেরোতে পারবে না, ওদেরকে একদম বেঁধে আটকে রাখে এরকমও না, সমাজ আসলে এই মেয়েদেরকে আর কখনোই কোনোভাবেই গ্রহণ করে না। এটা একেবারে একটা রিসার্চের, আমার যিনি পরিচালক তিনি একজন শিক্ষক, তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি এই কাজটি করার আগে একটা দীর্ঘ সময় তাদের জীবনের উপর গবেষণা করেছেন। এগুলো সেই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য। তো ওই কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে যে, আমি বারবার বলছি সমাজ, যে দৌলতদিয়াতে যে নারীরা থাকেন, বা যে কোনো যৌনপল্লীতে যে নারীরা থাকেন, সেই নারীর গ্রাহক কারা? আমাদেরই, অন্য কোনো দেশের তো নয়, আমাদেরই এই দেশের আশেপাশের শহরের পুরুষেরা। তাদের কিন্তু জীবনে যাপনে, সংসারে, উদযাপনে কোনো কিচ্ছুতে কোনো ফারাক নেই, কিন্তু এই নারীদের জীবন, সারাটা জীবন এমন অন্ধকারে ঢাকা এবং এমন অসম্মানে ঢাকা। আমার তো মনে হয়েছে যে আমি যে কি কৃতজ্ঞ ওদের প্রতি, যে ওরা সারাটা জীবন দিয়ে সমাজের ক্লেদ, নর্দমা, নোংরা পরিষ্কার করছে। ওই আমাদের ঢাকা শহর আমরা যেমন দেখি না, যে যারা মেথর, সুইপার, ওরা যদি রাস্তা পরিষ্কার না করতো, সুয়ারেজ লাইনের পরিষ্কার না করতো, তাহলে আসলে আমাদের জীবনটা যা হতো, ওই নারীরা যদি ওদের জীবন দিয়ে এই 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 মানে পুরুষদের বিকৃত গ্লানিগুলোকে ধারণ না করতো, তাহলে আসলে আপনার আমার জীবন এটা পরিষ্কার না করলে যেরকম জঞ্জালে নোংরার মধ্যে ভরে যেত, আমাদের জীবনটাও তাই হতো। আমি ভীষণ কৃতজ্ঞ ওদের কাছে। যেটা বলছিলে তুমি, যে শুনছি, জানছি, দেখছি, পত্রিকায় পড়ছি, কিন্তু ওই যে গিয়ে যে তাদের জীবনটা সামনে থেকে উপলব্ধি করার যে বিষয়টা, এবং এইখান থেকে শেখার যে একটা বিষয় আছে, যে মানুষের জীবনবোধ এবং তারা কোথায় আছে। আমরা চাইলেই তো অনেক কথা বলি, নর্দমার কীট, বা হয়তো তারা পচে যাওয়া, গলে যাওয়া মানুষ, না পচে যাওয়া বিষয়গুলো জানলে আসলে বোঝা যায় যে তাদেরও একটা প্রয়োজন, এবং বেশিরভাগ মেয়েই ওখানে স্বেচ্ছায় যায় না, সেটাই বললাম, প্রয়োজন, সেটাই বললাম, প্রয়োজন। এবং যখন ওখান থেকে ওরা বেরোনোর চেষ্টা করে, আমি বারবার বলছি, কারণ আমি জেনে বলছি, আমার জেনে বলতে হচ্ছে, আমার পরিচালক যেহেতু তাদের উপর গবেষণা করেছে, সেই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য আমি আপনার সাথে শেয়ার করছি। যে এবং এই নীলা চরিত্রটাও তাই, নীলপদ্মের নীলা আসলে সেই চেষ্টাটাই করে, যে ওই জীবন থেকে বেরিয়ে একটি স্বাভাবিক জীবনে যাবার চেষ্টা, কাজ করার চেষ্টা। কিন্তু তখন সামাজিকতা এবং তাকে আসলে যে হেনস্থাটা করা হয়, ওটা প্রতীকীভাবে পরিচালক দেখাতে চেয়েছেন। মানে বহু নারী, মানে নীলা একজন নয়, বহুজনের একটি, নীলা হচ্ছে প্রতিনিধি, নীলা হচ্ছে প্রতিনিধি। জি, একেবারে, যে নীলারা আসলে আসতে চাইলেও সমাজে আলোতে আসলে তাদের আসতে দেওয়া হয় না। ওই জায়গাটায় একবার গেলে ফেরত আসা যায় না। আমাদের কাছে বার্তাটা আসলে একেবারে এইরকম, তাদের কাছেও বার্তাটা এরকমই। নীলাদের জন্য শুভকামনা নিশ্চয়ই। আর সবশেষে একটু জেনে নিই, আমাদের যারা দর্শক আছে তাদেরকেও জানাতে চাই, ঈদের কি কি থাকছে, কি কি দেখতে পারবে দর্শকরা? ঈদে একটি আইস্ক্রিনে একটি টেলি সিরিজ মুক্তি পাবার কথা, ওয়েব সিরিজ, শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনা,
পাপ কাহিনী। এটা এই ঈদে রিলিজ হবে। এছাড়া আসলে আরও 3টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং শেষ করে রেখেছি। একটি কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় দাফন, একটি জাহিদ হোসেনের পরিচালনায় লীলামন্থন, আরেকটি সিনেমা মাসুদ পথিকের পরিচালনায় বক। এটি জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতার ছায়া অবলম্বনে নির্মিত। এই সিনেমাগুলোর শুটিং ডাবিং সম্পন্ন হয়েছে। এগুলো মুক্তির দিনক্ষণ পরিচালক প্রযোজকরা জানাতে পারবেন। দুটো স্বল্পদৈর্ঘ্য সিনেমাতে কাজ করেছি এর মধ্যে, একটি সোহেল রানা বয়াতির নিদ্রাসুর, আর একটি আলী জুলফিকার জাহেদির রক্ত ছায়া। হ্যাঁ, আর এর মধ্যে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করলাম নগদের। আপাতত এই টুকটাক কাজের অনেক কাজ তো অনেক ভালো ভালো কাজ। রুনা, তোমার সাথে অনেক কথা হলো আসলে জীবনবোধ নিয়ে, নারী কি চায়, নারীর আসলে কি করা উচিত, মানুষের কিভাবে আমাদের আসলে সমাজ রাষ্ট্র আমাদের মেয়েদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে, পরিবার থেকে এই সহযোগিতাটা প্রথম থেকে শুরু করা উচিত। আসলে তার কন্যা সন্তানের প্রতি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত। বিশেষ করে আপা, আমি 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 তো খুব ক্ষুদ্র একজন মানুষ, তবে আমি যদি আমার কাজ, হ্যাঁ, যে কাজটা আমি করি অভিনেত্রী হিসেবে, যে আমাকে 2-4 জন মানুষ চেনেন, কেউ যদি আমাকে চেনেন, আমার কাজ দিয়ে আমি তার কাছে কোনো জায়গা তৈরি করতে পারি, আমার অনুরোধ থাকবে, একেবারে করজোরে অনুরোধ, বিশেষ করে পরিবারের প্রতি, মেয়েদের শিক্ষা, মেয়েদের পাশে থাকুন, মেয়েদের শিক্ষা, তার পড়াশোনা, তার শিক্ষা এবং তার স্বনির্ভরতার জন্য তার পাশে থাকুন। খুব বেশি লাগে না, 20 বছর 25 বছর পর্যন্ত পাশে থাকলেই ওই মেয়েটি তারপর নিজেই চলতে পারবে। এইটুকু অনুরোধ আমার দেশের সকল, মানে কেউ যদি আমাকে বিশ্বাস করে, তার কাছে, আমার সেই পরিবারের কাছে, সেই বাবা মার কাছে এটুকুই চাওয়া। আর মেয়েদেরকেও বলবো, প্রেম, প্রণয়, ভালোবাসা সকল কিছুর জন্য পুরো জীবন পড়ে আছে। এই সময়টা, মানে 15 থেকে 25 সময়টা নিজের জীবন গঠন করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সব আসবে জীবনে। নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে ভালোবাসুন, আত্মনির্ভরশীল হন। অসংখ্য ধন্যবাদ রুনা, তোমার সাথে কথা বলেন আমার খুব ভালো লাগলো, কারণ অনেক কিছু আমি নিজেও এখান থেকে জানলাম আজকের এই প্ল্যাটফর্ম থেকে। আমি এমন কিছু বলিনি যেটা আপনি জানেন না, আপনি সেই সবই জানেন, আপনি সব চর্চা করেন। সবকিছু আবার জানতে হয়, সবকিছু কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। নিশ্চয়ই আমাদের যারা দর্শকরা আছে, আজকে আমাদের যেই ঈদ আয়োজন দ্য পোস্টের, আজকে তোমার আমার যে গল্পগুলো আলোচনা করলাম, তোমার কাছ থেকে যা কিছু জানলাম, নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হবে এবং তারা খুব ভালো আসবেন এই কথাগুলোকে এবং মন থেকে বিশ্বাসও করবেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজন। আপনারা দ্য পোস্টের সাথে থাকবেন, দ্য পোস্ট দেখবেন। ঈদ মোবারক।